সিদ্ধিদাতার অন্তর্ধান। আমরা কাকে সিদ্ধিদাতা বলি জানো তো? কমেন্টে কিন্তু অবশ্যই লিখো। আজকের গল্পের নামও সিদ্ধিদাতার অন্তর্ধান, আর লেখিকা চিত্রা দেব। একটিও বিনা বাক্য ব্যয় চলো শুরু করি গল্পটা। সকাল থেকেই আকাশটা রোদে ঝলমল করছে, কুয়াশা কেটে গেছে। খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে সঞ্জয় ভাবছিল হাতে বিশেষ কাজ নেই এখন, কোথাও বেরিয়ে এলে মন্দ হয় না। চোর ডাকাতগুলো আজকাল বেজায় শেয়ানা হয়ে উঠেছে, বড় কাজ ছাড়া হাত দেয় না। তাদের জন্যে আছে বাঘা বাঘা পুলিশ গোয়েন্দা। বড়সড় ব্যাপারে জড়িয়ে পড়বার মতো খ্যাতি সঞ্জয় পায়নি। কয়েক বছর ধরে সাধারণ মানুষের সুখ দুঃখ নিয়েই সে আছে। ভেবেচিন্তে মাথা খাটিয়ে কাজ করতে সে ভালোবাসে। এক সময় এটাই ছিল তার নেশা, এখন হয়েছে পেশা। নিজেকে রহস্য সন্ধানী ভাবতে সে ভালোবাসে। কাগজের একটা খবর তার মনোযোগ আকর্ষণ করলো। উত্তর কলকাতায় রহস্যজনকভাবে মূর্তি চুরি। হঠাৎ ডোরবেলের শব্দ একাধিকবার। পরক্ষণেই যে ঘরে ঢুকলো সে সঞ্জয়ের পূর্ব পরিচিত, একসঙ্গে কলেজে পড়তো। বেশ কয়েক বছর দেখা হয়নি। সঞ্জয় বলল, আরে রূপেন যে। রূপেনের গায়ের রং খুব ফর্সা, তবে সঞ্জয়ের মতো সুঠাম ঝকঝকে চেহারা নয়। এখন তার চোখের কোণে কালি, এলোমেলো চুল, ধুতি পাঞ্জাবি বেশ দামি, কিন্তু পাট ভাঙা নয়। সে কোনো উত্তর না দিয়ে ধূপ করে চেয়ারে বসে পড়ল। সঞ্জয় তাকে একটু দেখে বলল, মূর্তিটা তাহলে তোমাদের বাড়ি থেকেই চুরি হয়েছে? রূপেন চমকে উঠল। সঞ্জয়ের বুদ্ধিদীপ্ত মার্জিত মুখে এই প্রশ্ন সঙ্গত, কিন্তু রূপেন চোখ কপালে তুলে বললে, তুমি কি করে জানলে? আমাদের কিছু কিছু জানতেই হয়। যেমন বলতে পারি তুমি খুব দুশ্চিন্তার মধ্যে আছো, এখানে এসেছো সেটা কাউকে জানাতে চাও না, মানে লুকিয়ে এসেছো। তাছাড়া রূপেন তাকে থামিয়ে দিয়ে বলে, দুশ্চিন্তার কথাটা স্রেফ অনুমান হতে পারে, বিশেষ করে তুমি যখন জানো মূর্তিটা আমাদের বাড়ি থেকেই চুরি হয়েছে। কিন্তু তুমি কি করে জানলে আমি কাউকে না জানিয়ে তোমার কাছে এসেছি? সঞ্জয় হেসে ফেলে, তোমাদের দুখানা গাড়ি আছে, ইচ্ছে করলেই গাড়ি নিয়ে আসতে পারতে। তা না এসে বাসের ট্রামে চেপে উত্তর থেকে দক্ষিণে এসেছো। কলেজে পড়বার সময় তোমার যে অভ্যেস ছিল তা একটুও বদলায়নি দেখছি। তুমি এক একটা লোক দেখে বলে দিতে পারতে কে জঙ্গলে ঘোরে, কে কারখানায় কাজ করে, কার তেলে ভাজা খেয়ে পেট কামড়ায়। সঞ্জয় হেসে উত্তর দেয়, অতটা নয়, তবে অনেক কিছুই বলা যায়। রূপেন বলে, সেই জন্যই তোমার কাছে ছুটে এসেছি ভাই, মূর্তিটার ব্যাপারে। আমার একান্ত ইচ্ছে এ কাজের ভার তুমিই নাও। আমি জানি তুমি প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছো, টাকার জন্য কিছু ভেবো না, শুধু ব্যাপারটা গোপন রাখবে। তোমার অনুমান ঠিক, লুকিয়ে এসেছি তোমার কাছে। কথাগুলো বলে রূপেন একটু চুপ করে। পুলিশ এসেছিল? হ্যাঁ। তাদের কাজে তুমি সন্তুষ্ট নও? না। একটু ইতস্তত করে রূপেন বলে, আমি আরো কিছু জানতে চাই। সব কথা খুলে বলো দেখি। আমার সন্দেহ এ কাজ করেছে। রূপেন একটু থামে। বাড়ির কেউ? হ্যাঁ। তোমার কোনো আপনজন? একটা দীর্ঘশ্বাস ফেলে রূপেন বলে, আমার সন্দেহ এ কাজটা করেছে আমার ছোট ভাই শুভেন। সঞ্জয় মনে মনে চমকে উঠল, এটা সে ভাবেনি। রূপেনকে দেখে মনে হলো ভাইকে সন্দেহ করতে তার বুক ফেটে যাচ্ছে। সে বলে, তোমার সন্দেহের কোনো কারণ আছে নিশ্চয়, সবটা খুলে বলো। কাগজে যতটুকু পড়েছি তাতে স্পষ্ট হয়নি।
পরশু মানে শনিবারের ঘটনা। লিখেছে উত্তর কলকাতার বনেদি বাড়ির বিয়ের আসর থেকে প্রাচীন অষ্টধাতুর মূর্তি চুরি হয়েছে। ব্যাস এইটুকুই। চোখে পড়বার মতো বৈশিষ্ট্য হলো মূর্তিটা মন্দির থেকে বা সিন্দুক থেকে ভেঙে চুরি হয়নি, হয়েছে সবার চোখের সামনে থেকে। সত্যি? হ্যাঁ, সত্যি কথাই লিখেছে। চা এসে গিয়েছিল। রূপেন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমাদের পরিবারে একটা পুরনো গণেশ মূর্তি ছিল। বাড়িতে তার নাম সিদ্ধিদাতার মূর্তি। বেশি বড় নয়, আঙুল অষ্টেক লম্বা। আমরা যেমন সাধারণ গণেশ দেখি সেরকম নয়, দাঁড়ানো গণেশ। দাঁড়ানো না বলে নাচিয়ে মূর্তি বলা চলে, নিত্যরত গণেশ। সঞ্জয় কৌতূহলী হয়ে উঠল। রূপেনরা কলকাতার পুরনো লোক। প্রাচীন পরিবারে এরকম পারিবারিক দেবতা থাকা মোটেই অসম্ভব নয়। হয়তো তাতে ছিল কোনো গুপ্তধনের নকশা, কোনো সুড়ঙ্গের গোপন দরজার হদিশ। আগেকার দিনে তো থাকতো। সে জিজ্ঞাসা করল, মূর্তি কোথায় ছিল? চোখের সামনেই বলা চলে। না, গোড়া থেকে বলো, মূর্তিটা কবে থেকে আছে তোমাদের বাড়িতে? বলছি, মূর্তিটা আমাদের বাড়িতে ছিল না, ছিল মল্লিক পরিবারে। পরিবার বলতে আমরা যা বুঝি বাবা মা ভাই বোনকে নিয়ে, তা নয়। আমাদের মল্লিক পরিবার এখন টুকরো টুকরো হয়ে 7 ভাগ হয়ে গেছে। এই 7টা পরিবারেরই অধিকার আছে সিদ্ধিদাতার ওপর। সবারই বাড়িতে কোনো না কোনো অনুষ্ঠান, বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ থাকলে সেখানে সিদ্ধিদাতাকে নিয়ে যাওয়া হয়। এবার আমাদের বাড়িতে আনা হয়েছিল আমার ছোট বোনের বিয়ের দিন। মূর্তিটা কোথায় থাকতো? আমার বড় জ্যাঠামশাইয়ের বাড়িতে, কারণ পরিবারের সবচেয়ে বয়স্ক ব্যক্তির কাছেই মূর্তি থাকে, সেটাই নিয়ম। তিনি না থাকলে তার পরের জনের কাছে। বেশ নিয়ম তো। তোমার বড় জ্যাঠামশাইয়ের বয়স কত? 80 বছর। তারপর কার কাছে থাকবে? বলা যায় না। বড় জ্যাঠার পরের 3 ভাই আগেই মারা গেছেন। 3 পরিবারের বয়স্ক ব্যক্তি আমার বাবা, তারপর 2 কাকা আছেন, মেজো জ্যাঠার বড় ছেলে। বড় জ্যাঠাদের ছেলে নেই? আছে, তবে তার বয়স কম। বড় জ্যাঠার 2 ছেলে 4 মেয়ে। বড়টা সবার বড়, মারা গেছে। তারপর আছে বোনেরা, তাদের বিয়ে হয়ে গেছে। সবার ছোট সুহাস, সে আমার চেয়ে 2 মাসের ছোট। এবার বলো, মূর্তি চুরি হলো কি করে? সত্যি তো আর অন্তর্ধান হয়নি। সেটাই তো বুঝতে পারছি না। বোনের বিয়ের দিনের কথা, মানে পরশু শনিবার, সিদ্ধিদাতাকে বড় জ্যাঠার বাড়ি থেকে আনা হলো। একটু খুঁটিয়ে বলো। পরশু সকালে আমি আর বাবা গিয়েছিলাম সিদ্ধিদাতার মূর্তি আনতে। বড় জ্যাঠার বাড়ি খুব দূরে নয়। মূর্তিটা আগেও কয়েকবার দেখেছি, এবার কাছ থেকে দেখলাম। চকচকে নয়, কিন্তু ভারী সুন্দর মূর্তি, যেন হাসছে। ছোট্ট একটা পেতলের সিংহাসনে মূর্তিটা বসানো। জ্যাঠামশাই নিজের হাতে চাবি খুলে মূর্তি বার করে দিলেন। কোথা থেকে? আয়রন সেফ থেকে। আগে মূর্তিটা নাকি ঠাকুর ঘরেই থাকতো, পুজো হতো। আমার ঠাকুরদাদা নিয়ম করেন সিদ্ধিদাতাকে সিন্ধুকে রাখা হবে। এসব আমার জন্মের আগের কথা। আমি বাবার মুখে শুনেছি জ্যাঠার শরীরটা বেশ খারাপ হয়ে গেছে, হাত পা কাঁপছিল। বাবাকে মূর্তিটা দিয়ে বললেন, এবার থেকে সিদ্ধিদাতা তোর কাছেই থাকবে অমু, আমার দিন তো। বাবা আপত্তি জানিয়ে বললেন, ওসব কথা কেন দাদা? তাতে বাধা দিয়ে জ্যাঠা বললেন, আমি ঠিকই বলছি, এবার থেকে সিদ্ধিদাতা তোর কাছেই থাকবেন। যত্ন করে রাখিস যেন আমাদের বংশেই থাকে। একটু খাপছাড়া কথা হলেও তখন আমরা কেউই কথাটায় গুরুত্ব দিইনি। ঘরে আর কেউ ছিল? আমরা ছাড়া বড় জ্যাঠার ছেলে সুহাস। জ্যাঠা আবার জোর দিয়ে বললেন, ওসব নিয়ম কানুনের কথা ছেড়ে দাও। প্রয়োজনেই নিয়মের স্রষ্টা। ভগবানের ইচ্ছে থাকলে আর কটা দিন হয়তো বাঁচবো, কিন্তু আর কোনো দায়িত্ব ঘাড় পেতে নেব না। বড় বৌদি জ্যাঠার জন্য জলখাবার নিয়ে এলে আমরা উঠে পড়লাম। প্রচুর কাজ ছিল। বাড়িতে এনে আমরা মূর্তিটা ঠাকুর ঘরে রেখেছিলাম। সারাদিন সেখানেই ছিল। সন্ধেবেলা বিয়ের আসরে টুকিটাকি জিনিসের সঙ্গে সিদ্ধিদাতাকেও আনা হলো, রাখা হলো পুরুত ঠাকুরের শালগ্রামের সিংহাসনের পাশে।
বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর তখনও জিনিসপত্র সরানো হয়নি, হঠাৎ আলো নিভে গেল, লোডশেডিং। জেনারেটর অবশ্য ছিল, 2-3 মিনিটের মধ্যেই আলো জ্বলল। একটু হইচই অসতর্ক ভাবের মধ্যে হঠাৎ আমার চোখ পড়ল সিদ্ধিদাতার সিংহাসন খালি। সঞ্জয় খুব মন দিয়ে শুনছিল, ছবিটা এঁকে নিচ্ছিল মনের মধ্যে। রূপেন একটু থেমে পড়ল। তারপর মূর্তিটা আর দেখা যায়নি। তোমার ভাইয়ের ওপর সন্দেহ হলো কেন? ওখান থেকে তো অনেকেই মূর্তি সরাতে পারত। একটু ইতস্তত করে রূপেন বলেন, কথাটা আমি কাউকে বলিনি, বাড়িতেও না। কাছেই শুভেন ছিল, বাবা ওকে বলে রেখেছিলেন বিয়ের অনুষ্ঠান শেষ হলেই সিদ্ধিদাতার সিংহাসন ঠাকুর ঘরে রেখে দরজা বন্ধ করে তবে যেন সে অন্যত্র যায়। আলোটা যখন জ্বলে উঠল আমার তখন মনে হয়েছিল কে যেন পেছনের সিঁড়ির দিকে গেল। বিয়ের অনুষ্ঠান হচ্ছিল কোথায়? অনুষ্ঠান হচ্ছিল ছাদে। কয়েক মিনিট এদিক ওদিক খোঁজার পরই আমার মনে হলো সেই লোকটার কথা। কাউকে কিছু না বলে নিচে নেমে এলাম। আমাদের বাড়িটা তুমি দেখেছ, তবু মনে করানোর জন্য বর্ণনা দিচ্ছি। সাবেকি বাড়ি, চৌকো মতো, মধ্যে উঠোন, ভাড়াটে আছে একতলায়, দোতলাটা 2 কাকা ভাগ করে নিয়েছেন, 3 তলায় আমরা, মেজো জ্যাঠার ছেলেরা, আর 2 জ্যাঠার মধ্যে সেজো জ্যাঠার একমাত্র মেয়ে, তার বিয়ে হয়ে গেছে। জেঠি তার কাছেই, মানে ভবানীপুরে থাকেন। 9 জ্যাঠা নিঃসন্তান, জেঠি আমাদের পরিবারেই থাকেন। এক নিঃশ্বাসে কথাগুলো বলে রূপেন একটু থামে। সঞ্জয় তার মনোযোগ অক্ষুণ্ণ রেখে চুপ করে তাকিয়ে থাকে রূপেনের দিকে। রূপেন আবার শুরু করলো, বাড়ির বাইরে একসময় অনেকটা জায়গা ছিল, বাগান, ঠাকুরবাড়ি, অতিথিশালা, চিড়িয়াখানা, পুকুর, কর্মচারীদের ঘর, আস্তাবল, রান্নাবাড়ি, এসব ছিল এক সময়। এখন সব গেছে বিক্রি হয়ে। বাঁ দিকে বড় বড় ফ্ল্যাট বাড়ি হয়েছে, ডান দিকে একটা নতুন বাড়ি উঠেছে। ফ্ল্যাট নয়, দোতলা বাড়ি হবে, সবে 1 তলাটুকু উঠেছে। আগে ওখানে ছিল আস্তাবল, আমরা সেসব চোখে দেখিনি। জালের মধ্যে 2-4টে পাখি ছিল শুধু। আমি নেমে এদিক ওদিক তাকাচ্ছি, দেখি শুভেন এই নতুন বাড়িটার পাশ থেকে আসছে। ভীষণ অবাক হয়ে বললাম, কোথায় গিয়েছিলি তুই? জামা কাপড় মোচড়ানো, পাঞ্জাবিটা ছেঁড়া, মাথা ভর্তি ধুলোবালি, চোখ দুটো লালচে, মুখের 2-1টা জায়গা ছড়ে গেছে। ও কোনো জবাব দিল না, মনে হলো হাঁপাচ্ছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বল? কোনো রকমে নিঃশ্বাস নিয়ে শুধু বলল, কিছু না। পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে ওপরে নিজের ঘরে চলে গেল সে। আমিও পেছন পেছন গেলাম। আমার ভাই কিন্তু মোটেই অবাধ্য নয় সঞ্জয়। ওকে জিজ্ঞাসা করেছিলে মূর্তির কথা? করিনি। আবার বললাম, জানি সিদ্ধিদাতার মূর্তি পাওয়া যাচ্ছে না। সে কথারও প্রথমে উত্তর দিল না। বার কত বকাবকি করতে শুধু বলল, আমি কি করে বলবো? পুলিশকে আমি এসব কথা একটাও বলিনি ভাই, তবে তোমার কাছে এসেছি। কেন জানো? আমি জানি শুভেন বড় ভালো ছেলে, আমার ভাই বলে নয়, সত্যিই ভালো ছেলে। তবু মূর্তি চুরির ঘটনার সঙ্গে ওর কোনো যোগ নিশ্চয়ই আছে। ওকে দিয়ে কেউ কেউ কাজটা করিয়েছে। কেন? ভালোই করেছো রূপেন। সিদ্ধিদাতার মূর্তি খুঁজে বের করার সঙ্গে সঙ্গে শুভেনের রহস্য উদ্ধার করতে হবে, এই তো। আমি নিজের ভাইয়ের কথাই বেশি ভাবছি। যদিও সিদ্ধিদাতার মূর্তি আমাদের পরিবারে রয়েছে দীর্ঘদিন, তবে আমি ও নিয়ে খুব বেশি মাথা ঘামাই না। বাবা খুবই মুষড়ে পড়েছেন। আচ্ছা, খোঁজ নিয়েছিলি কি সেদিন সত্যি লোডশেডিং হয়েছিল কিনা? ও, বলতে ভুলে গিয়েছি, লোডশেডিং আমরা ভেবেছিলাম সত্যি সত্যি হয়নি। আমাদের বাড়ির মেন সুইচ অফ করে দেওয়া হয়। সমস্ত মেন সুইচ নিচের তলায়, সিঁড়ির কাছে। সবটাই তাহলে পূর্ব পরিকল্পিত? রূপেন সঞ্জয়ের হাতটা চেপে ধরে বলে, তুমি একটু দেখবে তো ভাই, তোমার যা পারিশ্রমিক আমি সব দেব। ওসব নিয়ে এখন চিন্তা ভাবনা না করলেও চলবে। যা প্রশ্ন করি তার উত্তর দাও।
পুলিশ এসেছিল? হ্যাঁ, সব দেখে শুনে গেছে। বাড়ির লোকজন কে কোথায় ছিল না ছিল খোঁজ করেছে। এরকম হইহট্টগুলোর মধ্যে কে নিল বোঝা সত্যিই শক্ত। ওরাও পারেনি। বাড়ির দুজন কাজের লোক রঘু আর তিলককে ধরে নিয়ে গিয়েছিল, কাল সন্ধ্যাবেলা ছেড়ে দিয়েছে। ওদের ধরলো কেন? রঘু ছিল ছাদে আর তিলক নিচে, বলতে গেলে মেন সুইচগুলোর কাছেই। দুজনেই বিশ্বাসী? রঘু পুরনো লোক, তিলক মাস তিনেক হলো কাজে ঢুকেছে। কাল সারাদিন কি করলে সবাই? বরকনেকে বিদায় না করে কিছু ভাবার ফুরসত পাইনি। সবারই মন খারাপ। বাবা জ্যাঠামশাইয়ের কথা তো বাদই দিলাম, অন্যরাও মুষড়ে পড়েছে অমঙ্গলের আশঙ্কায়। মেয়েদের ভয়ই বেশি। তোমার ভাই কি করলো সারাদিন? জানি না, মানে ওদিকে নজর দিতে পারিনি। কোনো কাজেই তাকে ডেকে পাইনি কেউ। ঘরে ছিল হয়তো, কিংবা ওদের ক্লাবে গিয়েছিল হয়তো। ক্লাব? হ্যাঁ, ছেলেদের ক্লাব আছে পাড়াতেই। আমার ঠাকুরদাদাই করেছিলেন। সুবেনের খুব উৎসাহ। সঞ্জয় একটু ভেবে বলল, আমি কাল তোমাদের বাড়িতে যাব। বলবো খবরের কাগজে পুরনো মূর্তির কথা পড়েছি, তাই এসেছি। তোমার বাবা জ্যাঠামশাইয়ের কাছ থেকে মূর্তির কথা ভালো করে শুনতে হবে। ওরা বলবেন তো? আমি বাবাকে একটু বলে রাখবো। জ্যাঠার কথা বলতে পারছি না। সেটা আমার উপর ছেড়ে দাও। রূপেন চলে যেতেই সঞ্জয় বইয়ের সেলফ থেকে দু চারখানা বই পেরে নিয়ে আসে। গণেশ মূর্তিটার হদিশ কি সত্যি পাওয়া যাবে? তার আগে গণেশ সম্বন্ধে কিছু জেনে নেওয়া দরকার। প্রথমে যে বইটা খুলল তার নাম এক জায়গায় লেখা, গণেশ, দ্য হিন্দু গড অফ উইজডম, গুড ফরচুন অ্যান্ড প্রডিউস অ্যান্ড দ্য রিমুভার অফ দ্য অবস্টাকেলস, ইজ ওয়ান অফ দ্য বেস্ট লাভড ডায়াটিস ইন ইন্ডিয়া। সে তো নিশ্চয়ই। দোকানে আড়তে সর্বত্র গণেশের আদর। আজকাল আবার অনেকে গণেশের মূর্তি সংগ্রহ করেন। তাছাড়া মহারাষ্ট্রে গণেশের বড্ড আদর। কেউ যদি মল্লিক পরিবারের সিদ্ধিদাতাকে অ্যান্টিক হিসেবেও বিক্রি করতে চায়, মনে হয় ভালো দাম পাবে। তাদের বাড়ির মূর্তিটা শুধু পুরনো নয়, বেশ নতুন ধরনের, নিত্যরত গণেশ। সঞ্জয় চোখ বুঝে একটু ভাবে, কত রকম গণেশ সে দেখেছে। পুজোর সময় মা দুর্গার পাশে থাকে নাড়ু হাতে পেট মোটা মস্ত কানালো গণেশ। কখনো দাঁড়িয়ে, কখনো বসে। বসে থাকলে পায়ের ওপর পা তুলে। অন্য ধরনের গণেশ দু একটা পুরনো মন্দিরে আছে, কোনারকে, পুরীতে, বিনায়কে, বোম্বের ওদিকে। হ্যাঁ, মহারাষ্ট্রেই বেশি। পুনেতে আছে সর্বসিদ্ধি বিনায়ক। ছোট শিশুর মতো বসে আছে গণেশ। মহীশূরেও আছে গণেশের নানা রকম মূর্তি। লোকে কিনে নিয়ে যায়, ঘর সাজায়, হয়তোবা পুজো টুজোও করে। বিহার, উত্তরপ্রদেশেও দোয়াত পুজো হয় গণেশ চতুর্থীতে। মহাভারত লিখেছিলেন বলে বোধহয় ধরে নেওয়া হয়। গণেশ সব কিছু লেখেন, কিন্তু মল্লিক বাড়িতে গণেশ মূর্তি এলো কী করে? সবার আগে এটাই জানতে হবে। বাঙালিদের বাড়িতে তো গণেশ মূর্তি থাকে না। অবশ্য রূপেনরা পুরুষানুক্রমে ব্যবসায়ী, কিন্তু কুলদেবতা দুর্গা কিংবা জগদ্ধাত্রী কিংবা গোপাল না হয়ে গণেশ হলো কেন? দুপুরের দিকে সঞ্জয় ঠিক করলো মল্লিক বাড়িতে মূর্তি সম্বন্ধে খোঁজ খবর করতে যাবে। এক পরিচিত অ্যান্টিক ডিলারের সঙ্গে দেখা করবে। সুরেশ যে শুধু অ্যান্টিক কেনাবেচা করে তা নয়, মহারাষ্ট্রেরই লোক, অবশ্য গুজরাতিও হতে পারে। বাড়ি বোম্বেতে, পদবী মুলগাঁওকর। সুরেশ তাকে কয়েকবার সাহায্যও করেছে, বিশেষ করে অ্যান্টিক সম্বন্ধে। কি করে নকল জিনিসের দাম আসলকে ছাপিয়ে যায় তাও বলেছে সুরেশ। তার মুখেই সঞ্জয় শুনেছে শ্যামদেশের একটা বুদ্ধমূর্তি যার দাম ছিল 100 টাকা, সেটাই কয়েক বছর পরে অ্যান্টিক হিসাবে এক সংগ্রাহক কিনে নিয়েছিলেন 50,000 টাকায়। সে অনেক গল্প। সংগ্রহের নেশা একসময় পাগলামিতে পরিণত হয়। ভাবতে ভাবতে সঞ্জয় পৌঁছে গেল সুরেশের দোকানে। পার্ক স্ট্রিটে সাজানো দোকান, লোকজন নেই। কাজেই সুরেশের সময় ছিল। ছোট্ট ঘরটা যেন স্বপ্নের দেশ।
কত কি রয়েছে, পুরনো মডেলের জার্মান ঘড়ি, মূর্তি, হাতির দাঁতের বাস্ক, সুন্দর কাজ করা সোনালি ফ্রেমের হাত আয়না। সুরেশকে জিজ্ঞাসা করলে সে হয়তো এখনই গল্প শোনাবে। এই আয়নায় মুখ দেখতেন চিতরের রানী পদ্মিনী। অনেক সময় এইসব গল্প সত্যি হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বানানো গল্প। শুনে হাঁ হয়ে যায় নতুন সংগ্রাহকেরা। সঞ্জয় জিনিসপত্র দেখতে দেখতে জিজ্ঞাসা করল গণেশ মূর্তির কথা। সুরেশ বলল, মহারাষ্ট্রে ওরকম মূর্তির আদর আছে, তবে এদিকে পাওয়া যায় না। কে কিনবে? তোমাদের ওদিকে পুরনো গণেশ মূর্তির জন্য কিরকম দাম পেতে পারো? এন্টিকের দাম ওভাবে হয় না। জিনিসটার ঐতিহাসিক গুরুত্ব থাকলে দাম বাড়ে, সুন্দর দেখতে হলে দাম বাড়ে। ওরকম জিনিসের ডুপ্লিকেট না থাকলেও দাম বাড়ে, চাহিদা অনুযায়ী দাম। দেখো না, কলকাতার বাজারে থেকে সর্ষের তেল উধাও হলেই তার দাম চচ্চর করে বেড়ে যায়। তোমার কাছে পুরনো গণেশ মূর্তির খোঁজ করেছে কেউ সম্প্রতি? সঞ্জয় সরাসরি কথাটা জিজ্ঞাসা করে। না তো। একটু যেন বিস্মিত হয় সুরেশ। তারপর একটু ভেবে হঠাৎ মনে পড়ে তার, বলে, এখন নয়, তবে তবে কি? বছর খানেক আগে একজন ভদ্রলোক, পালেকর না কালেলকর কি যেন পদবী, এসেছিলেন আমার দোকানে। একটা বিশেষ ধরনের গণেশ মূর্তি, বছর 200 বছরের পুরনো। তার খোঁজ দিতে পারি কিনা জানতে, ভালো দাম দেবেন বলেছিলেন, তাই মনে আছে। তিনি কি বিশেষ ধরনের কোনো মূর্তির কথা বলেছিলেন? মনের উত্তেজনা চেপে সঞ্জয় বলে, এ নিশ্চয়ই রূপেন্দ্রের মূর্তি। মনে মনে ভাবে সে, মুখে ভাবনার রেশ ছড়াতে দেয় না। হ্যাঁ, ডান্সিং গণেশ, 8-10 আঙুল লম্বা, ব্রাসের ওপরে সোনার জলের পালিশ হতে পারে বলেছিলেন, তবে এ ব্যাপারে সঠিক বলতে পারেননি। কত দাম দিতেন? বলেছিলেন আসল মূর্তিটা ঠিকঠাক পেলে 50,000 টাকা পর্যন্ত দিতে রাজি। সঞ্জয় চমকে উঠল। এত টাকা একটা অষ্টধাতুর গণেশ মূর্তির জন্যে? মল্লিক বাড়ির গণেশের এত দাম কেন? পুরনো বলে না অন্য কিছু? এখানে আসাটা তাহলে বৃথা হয়নি। সুরেশ বলে, এরকম লোক কিছু কিছু থাকে। কোথায় থাকেন ভদ্রলোক? বোম্বের কাছেই, পুনে বা নাসিকে, মনে পড়ছে না। ঠিকানাটা খুঁজবো? আছে? ছিল তো। কাল একবার আসবে? আসবো। সন্ধেবেলা সঞ্জয় গেল উত্তর কলকাতায়। রূপেনের বাড়িতে নয়, তার আশেপাশে অলি গলি, বড় ছোট সব রাস্তায় ঘোরাফেরা করলো। এদিকটা বেশ জট পাকানো, শহরে ফাঁকা জায়গা ক্রমশ কমে আসছে। রূপেন্দ্রের পুরনো বাড়ি ঠিকই আছে, তবে কম্পাউন্ড ঘেরা বিশাল বাগানটা নেই। বাড়ির সামনের দিকের বাগান, কম্পাউন্ড ওয়াল ও পুরনো গেটও আছে। সে ভেতরে ঢুকলো না। সেদিকে নতুন বাড়িটা তৈরি হচ্ছে, সেদিকের বড় রাস্তার দিকে গেল। দেখলো রাস্তার উপর দিকে একটা ছোট্ট রেস্টুরেন্ট, একটা খোলা ঘরে খানকতক টেবিল চেয়ার। সঞ্জয় সেখানে গিয়ে বসলো। নতুন বাড়ির আধখানা বেশ স্পষ্ট দেখা যায়। 1 কাপ চা আর অমলেট অর্ডার দিয়ে সদ্য কেনা সান্ধ্য দৈনিকটায় চোখ বোলায়। নতুন খবর বিশেষ কিছু নেই, শুধু মূর্তিটা যে গণেশের সে কথা বলা হয়েছে। সামনে কাউন্টারে বসে যে ভদ্রলোক হিসেব মেলাচ্ছিলেন, তাকে উদ্দেশ্য করে সঞ্জয় বলে উঠল, কোন বাড়িটায় চুরি হয়েছিল বলুন তো? কাগজ পড়ে তো বোঝাই যাচ্ছে না। ভদ্রলোক হিসেব থেকে চোখ না তুলেই বললেন, পরশু তো সামনের ওই বড় বাড়িটায়। তাই নাকি? কণ্ঠে জোর করে বিস্ময় মেশায় সঞ্জয়। লোকটা যে এত কি হিসাব করছে কে জানে। কোনো খদ্দের তো নেই, সারাদিনে কটা এসেছে কে জানে। এবার ভদ্রলোক খাতাটা মুড়ে তার দিকে তাকালেন। আর কি বলবো মশাই, যা দিনকাল পড়েছে, বিয়ে বাড়ি 1 ঘর লোকের মধ্যে।
লোডশেডিং হয়েছিল? না না, বজ্জাতি করে কেউ আলো নিভিয়ে দিয়েছিল আর কি। আপনারা কি করে জানলেন? মানে হইচই শুনে, না কেউ ছুটে পালিয়ে টালিয়ে গেল? সঞ্জয় সাধারণ মানুষের মতো প্রশ্ন করে, যেন কিছুই জানে না। যে ছেলেটা চা দিয়েছিল সে কিছু বলার জন্য উসখুস করে উঠতেই ভদ্রলোক কটমট করে তার দিকে তাকিয়ে বললেন, ফের বাজে কথা বলছি না, মুখ বুজে কাজ করবি। সঞ্জয় উৎসাহ দেখালো না, বলল, এখান থেকে আর কি বা দেখা যাবে, ওই নতুন বাড়িটা ছাড়া। ওখানেই নাকি সেদিন রাতে দুজন লোক মারামারি করতে দেখেছে পঞ্চা, বুঝুন এবার। অন্ধকারে কার খেয়ে দে কাজ নেই, তারপর পুলিশের ব্যাপার তো কিছু শুনলেই এসে হম্বি তম্বি করবে, হেন করনি, কেন করনি, তেন করনি, ওসব ঝামেলা ভালো লাগে না। তা যা বলেছেন। বলি সঞ্জয় মালিকের চোখ এড়িয়ে 2 টাকা পঞ্চুর হাতে গুজে দিয়ে উঠে পড়ে। ইঙ্গিতটা নিশ্চয়ই পঞ্চু বুঝতে পারবে। চা অমলেটের দাম মিটিয়ে 2 মৌরি হাতে নিয়ে সে বাইরে এসে দাঁড়ায়। 2 পা এগোতেই বাস স্টপ, এমনভাবে দাঁড়ায় যেন বাস এলেই উঠে পড়বে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নতুন বাড়িটা। রাস্তার আলো পড়েছে তেরছাভাবে। ভেতরটা বেশ অন্ধকার, ছাদ হয়নি এখনো। পঞ্চুকে ধরতে হবে। এবার নিশ্চয়ই ছুটি হবে তার, কারণ দোকানে খদ্দের নেই। পঞ্চু আগেই বেরোলো মালিকের সিগারেট কিনতে। সঞ্জয় সাগ্রহে তাকে ধরল। তুমি কি দেখেছিলে ভাই, বললে না তো? বাবু বারণ করলে যে, এখন বলো না। সঞ্জয় জানে ছোটরা অনেক কিছু দেখে যা বড়দের চোখে পড়ে না। পঞ্চুকে বেশি বলতে হলো না, সে তো বলতেই চায়। খুব উৎসাহ নিয়ে বলল, সেদিন রাত্রিরে ওই বাড়িটার মধ্যে 2 না 3 লোক মারামারি করছিল বাবু, আমি নিজে দেখেছি। 3 জন? না, 2 জনই মারামারি করছিল। পরে একটা লোক এলো, প্যান্ট পরা। এ লোক দুটো দেখতে পাইনি। না, মনে পড়েছে, ধুতি পরেছিল, সঙ্গে পাঞ্জাবি। তারপর কি হলো? প্যান্ট পরা লোকটার সঙ্গে একটা লোক চলে গেল, অন্য লোকটাও পরে ও বাড়ির দিকে চলে গেল। লোক দুটো পালালো কি করে? পাঁচিল টপকে? না, ওরা গেটের দিকে চলে গেল, ওদিকে দেখতে পাইনি। তুমি ছাড়া আর কেউ ওদের মারামারি করতে দেখেছিল? পঞ্চু একটু ভাবলো, বলল, না, আর কেউ দেখেনি। আমি বাবুর জন্য সিগারেট কিনে আনতে যাচ্ছিলাম তো তখন দেখেছি। আমি যাই বাবু। পঞ্চু বিদায় নিল। বাড়িটার দিক আর একবার তাকিয়েই সঞ্জয় চমকে উঠল। আজও কে যেন ওখানে ঘোরাফেরা করছে, হাতে টর্চ। সঞ্জয় নিঃশব্দে এসে দাঁড়ায় পাঁচিলটার পাশে। প্যান্ট পরা একটা লোক, মাথার চুল ছোট করে ছাঁটা। কি খুঁজছে? স্পষ্ট করে কিছুই দেখা যায় না। হঠাৎ একটা দুষ্টবুদ্ধি খেলে গেল মাথায়। লোকটাকে ভয় পাইয়ে দেওয়া দরকার। এত রাতে যখন টর্চ নিয়ে এসেছে তখন নিশ্চয়ই লোকটা সাধু নয়। দেখা যাক। সঞ্জয় নিচের দিকে তাকায়। একটা ঢিল যদি পাওয়া যায়। কলকাতার রাস্তা বড় আজব জায়গা, যখন খুঁজবে কিছুই পাওয়া যায় না। অন্য মনে হাঁটো, পরিষ্কার রাস্তায় উল্টে পড়তে পড়তে দেখবে পাবে একখানা ইট সগৌরবে মাথা উঁচিয়ে নিজের উপস্থিতি ঘোষণা করছে। অন্ধকারে দেখাও গেল না ভালো করে, তবে রাস্তার আলো আছে, ম্লান আলো। শেষে সঞ্জয় পকেট থেকে খুঁজে পায় দেশলাইটা। সেটাই ছুঁড়ে দিল বাড়িটার দিকে। ঠুক করে সামান্য শব্দ হতেই লোকটা চমকে উঠে ঘুরে দাঁড়ায়। কাউকে দেখতে না পেলেও ছুট লাগায় গেটের দিকে। সঞ্জয়ও এগোয় দ্রুত পায় সামনের দিকে। না, কোনো লোক নয়, একটা গাড়ি বেরিয়ে গেল গেট থেকে। তার মানে লোকটা গাড়ি চড়ে এসেছিল।
সাহস আছে তো, কিন্তু বেশি রাতে না এসে এখন এলো কেন? এখন তো মোটে রাত 9টা। আর অপেক্ষা না করে সঞ্জয় নিজের বাড়ির দিকে ফেরে। উত্তর থেকে দক্ষিণে অনেকটা সময় লাগবে। মেট্রো রেল বন্ধ হয়ে গেছে, বাস আছে। সব কাজকর্ম সেরে শুতে যাওয়ার আগে সে নিজের ডায়েরিতে সমস্ত ঘটনাটা বিবরণ সংক্ষেপে লিখে রাখে। মিলিয়ে একবার চেষ্টা করে সমস্ত রহস্যটার মধ্যে সে আদৌ ঢুকতে পেরেছে কিনা। হিসেব করে সঞ্জয় দেখল সারাদিনে অন্তত 2টো নতুন খবর জোগাড় হয়েছে। এক বছর আগে থেকে একজন নাচিয়ে গণেশ মূর্তিটা খুঁজছে, তার জন্য সে 50,000 টাকা দিতেও রাজি, তবে ঠিকঠাক মূর্তিটা পেলে। এই কথাটার অর্থ কি? 2, সেদিন একজন নয়, অন্তত 2জন লোক মূর্তি চুরি করতে এসেছিল। আর শুভেন নিশ্চয়ই এসেছিল বাধা দিতে, তবে সে কথা সে তার দাদাকে বলেনি কেন? কিন্তু লোকটা আজও কি খুঁজছিল? দেশলাইয়ের বাস্কটার শব্দ হতেই পালিয়ে গেল। লোকটা কে? পরদিন সকালে সঞ্জয় একজন নিখুঁত মূর্তি বিশেষজ্ঞ বনে গেল। কাগজপত্র একটা সাইড ব্যাগে, গণেশের ওপর লেখা 2টো বই। ভাগ্যিস সান্ধ্য দৈনিকটায় গণেশ মূর্তির কথা ছিল, না হলে বিপদে পড়তে হতো। আয়নায় নিজের চেহারা দেখতে দেখতে সঞ্জয়ের মনে হলো এর সঙ্গে দাড়ি থাকলে আরও মানাতো, কিন্তু তার দাড়ি নেই, গোঁফ আছে, যা তাকে সুন্দর করে তুলেছে। অবশ্য সবটাই তার মন গড়া ধারণা। এখন নকল দাড়ি লাগানো যায় না, শেষে রূপেনা যদি চিনতে না পারে। তাছাড়া গোয়েন্দাগিরি করতে গিয়ে শেষে থিয়েটারের নকল দাড়ি গোঁফ লাগাতে যাবে সে? না, এই ভালো। রূপেনের বাড়ি পৌঁছতে সঞ্জয়ের খুব বেশি দেরি হলো না। সকালের দিকে কর্মচঞ্চল পাড়াটা অন্যরকম, গেট দিয়ে অনেক গাড়ি যাচ্ছে আসছে। রূপেনদের বাড়ির ওপাশে কয়েকতলা উঁচু যে ফ্ল্যাট বাড়িটা মাথা তুলেছে, সেখানেই যাচ্ছে গাড়িগুলো। এপাশে আছে এক সার গ্যারেজ। রূপেন তৈরি হয়েছিল, 2-4টে মামুলি কথা বলে পুরনো বন্ধুকে বাবার কাছে নিয়ে গেল সদ্য পরিচিত গবেষক বলে। সঞ্জয় এসেছে মূর্তির কথা শুনতে। শুনে অমরেন্দ্র মল্লিক বললেন, আমি আর কি বলবো, সিদ্ধিদাতাই আমাদের ছেড়ে গেছেন। সবার কাছে আমি মুখ দেখাবো কি করে? দাদাকেই বা কি বলবো? সঞ্জয় দেখল অমরেন্দ্র মল্লিক মানুষটি বেশ খোলামেলা, সদ্য পরিচিতের কাছে আক্ষেপ করতে দ্বিধা করলেন না। তবে ভেতরে ভেতরে এ ঘটনায় বেশ ভেঙে পড়েছেন। বয়স 60 হবে, রূপেনের কাছে পূর্বাভাস পেয়েছিলেন বলে বললেন, তা বলো, কি জানতে চাও? রূপেন বলেছে তুমি মূর্তি নিয়ে কাজ করছো না কি যেন। বৃদ্ধ মানুষটিকে মিথ্যে কথা বলতে বেশ খারাপ লাগছিল সঞ্জয়ের, আবার না বললেও নয়। সে বলে, বাঙালি পরিবারে গৃহদেবতা হিসেবে গণেশের কথা শুনিনি, সিংহবাহিনীর নাম শুনেছি। দুর্গা, কালী, লক্ষ্মী, জগদ্ধাত্রী, নারায়ণ, বালগোপাল, কৃষ্ণের কথাও শুনেছি। আপনাদের পরিবারে গণেশ ঠাকুর এলেন কি করে তাই জানতে ইচ্ছে করছে। বড় বিপদে ফেললে, অমরেন্দ্র বললেন। আমি তো সব কথা জানিও না, আমার বাবা জানতেন, দাদাও জানতে পারেন, আমি যেটুকু জানিব তাই বলছি। একটু চুপ করে থেকে অমরেন্দ্র বলতে শুরু করলেন, মূর্তিটা আমাদের বাড়িতে রয়েছে, তা ধরো 200 বছর হবে। আমাদের পরিবারের সকলেই সিদ্ধিদাতার মূর্তির কথা অল্প বিস্তর জানে। বাবার মুখে ছেলে শোনে, তবে বাইরের কাউকে এই মূর্তির কথা জানানো আমাদের বংশে নিষেধ ছিল। এই প্রথম কাগজে বেরোলো, এখন সবাই জেনেছে, তারপর তুমি এলে। সঞ্জয় বুঝতে পারছিল নাচিয়ে গণেশকে নিয়ে মল্লিক বাড়িতে একটা পারিবারিক গুপ্ত কথা আছে, কিন্তু 200 বছরের পুরনো ইতিহাস
কি অমরেন্দ্র নিজেও জানেন? সে কথাই বললেন অমরেন্দ্র। এর বেশি আমি তো জানি না, একবার দাদার কাছে দেখতে পারো। একান্নবর্তী পরিবার না হলেও সদ্ভাব থাকায় সব বাড়িতেই সবার যাওয়া আসা আছে। অমরেন্দ্র ছোট দুই ভাই বীরেন্দ্র আর নগেন্দ্র এসে বসলেন ওদের কাছে। সঞ্জয় সুবিধেই হলো, কারণ পুরনো কথা একজন বলতে বসলেই অপরের আরও কিছু মনে পড়ে যায়, আর তাতে অতীতের ধূসর ছবি কিছুটা স্পষ্ট হয়ে ওঠে। বীরেন্দ্র বললেন, মূর্তিটা আমাদের বাড়িতে রয়েছে তা ধরো গণপতি মল্লিকের সময় থেকেই। নগেন্দ্র আবার একটু তোতলা, স্মৃতিশক্তি ভালো সবার চেয়ে, তাই বলে ফেললেন, গণপতি মারা যান 1803 সালে। কি করে? অমরেন্দ্র বললেন, হঠাৎ। গণপতি মল্লিক আপনার কে হতেন? আমার ঊর্ধ্বতন সপ্তম পুরুষ, তার জ্যৈষ্ঠ পুত্রের নাম সিদ্ধেশ্বর। বীরেন্দ্র বললেন, ইনি নিয়ম করে সিদ্ধিদাতার পুজো হবে কুলদেবতার মর্যাদায়। আর আর মূর্তি থাকবে পরিবারের জ্যেষ্ঠ পুত্রের কাছে। অমরেন্দ্রই আবার বললেন, 20 শতকের গোড়ার দিকে, কি জানি কত সাল হবে। নগেন্দ্র, তোমার কি মনে আছে? নিয়ম হলো সিদ্ধিদাতা থাকবেন লোহার সিন্ধুকে। পাল পার্বণ উৎসব উপলক্ষে তাকে বের করা হবে। নগেন্দ্র সালটি মনে করতে পারলেন না, জানালেন 1940 হতে পারে। ঘণ্টা দুয়েকের চেষ্টায় সঞ্জয়, অমরেন্দ্র ও তার দুই ভাইয়ের কাছ থেকে যা জানতে পারল তা এই, মূর্তিটা 200 বছর ধরে মল্লিক বাড়িতে আছে। গণপতি মল্লিক মূর্তিটি সংগ্রহ করেন। মল্লিকদের বিশ্বাস তাদের সৌভাগ্য বৃদ্ধির মূলে আছে এই মূর্তি। গণপতি 1803 সালে হঠাৎ মারা যান। তার ছেলেরা ব্যবসা বাড়ালেন, কমালেন, তবে সিদ্ধিদাতাকে রেখে দিলেন ঠাকুর ঘরে। নিত্য পূজার ব্যবস্থা হলো। আসলে গণপতি নন, তার জ্যৈষ্ঠ পুত্র সিদ্ধেশ্বরী মূর্তিটিকে গৃহদেবতার মর্যাদা দিলেন। 20 শতকের গোড়ায় কি একটা গণ্ডগোল হবার পর সিদ্ধিদাতাকে তুলে রাখা হলো লোহার সিন্ধুকে। সঞ্জয় ডায়েরিতে ছোট্ট একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখে রাখল, চুরি। যাই হোক, এরপর থেকেই সিদ্ধিদাতা সিন্ধুক থেকে বেরোলো শুধু উৎসব উপলক্ষে। পরিবার এখন 7 টুকরো হয়ে, কিন্তু সিদ্ধেশ্বরের তৈরি নিয়ম নড়চড় হয়নি। সবার বড়োর কাছে মূর্তি থাকে। সব কথা শোনার পর সঞ্জয়ের মনে হলো রূপেনের বড় জ্যাঠার কাছ থেকে এই গণপতি রহস্য উদ্ধার করাই এখন তার প্রধান কাজ। আপাতত দেখতে হবে ঘটনাস্থল আর নতুন বাড়িটা। রূপেন তাকে নিয়ে গেল ছাদে। সেখানেই সেদিন বিয়ের আসর বসেছিল, আজ ফাঁকা। সঞ্জয় ঘুরে দেখল, বেশ বড় ছাদ, সামনের দিকে ভালো চওড়া সিঁড়ি, পেছন দিকে লোহার ঘোরানো সিঁড়ি। আগেকার দিনের বাড়িতে প্রায় এই ঘোরানো লোহার সিঁড়ি দেখা যায়। এই সিঁড়ি ব্যবহার করা বাড়ির ভৃত্য এবং জমাদারেরা। কিন্তু উঁচু বাড়িতে এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বেশ ভালো লাগে, বোধহয় একটু ভয় থাকে বলেই। সঞ্জয় বলে, এখানে দেখার কিছু নেই, কিন্তু আমি ওই নতুন বাড়িটা আগে দেখতে চাই। চলো, নিয়ে যাচ্ছি। পেছনের সিঁড়ি দিয়েই দুজনে নেমে সঞ্জয় রূপেনকে গত রাতের কথা বলে। রূপেন অবাক হয়ে বলে, গত রাতেও এসেছিল কেন? আমিও তো তাই ভাবছি, একবার জায়গাটা দেখেই যাই। বলতে বলতে তারা দুজনেই সেই অর্ধসমাপ্ত অপরিচ্ছন্ন বাড়িটার সামনে এসে দাঁড়ায়। 3টে বড় ঘর। সঞ্জয়
সেই ঘরটার এসে দাঁড়ায় যেখানে ছায়ামূর্তি ঘোরাফেরা করছিল। ঘরটা তন্ন তন্ন করে খোঁজে, মাটিতে হাত বোলায় সর্বত্র। প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। পোড়া বিড়ির টুকরো, দেশলাইয়ের কাঠি, ভাঙা কাঁচের চুড়ি ছাড়াও একটা দামি সিগারেটের টুকরো, যাই পরিবেশে বেমানান। প্যান্টের বোতাম, কাশির ট্যাবলেটের রূপোরি রাংতা, সঞ্জয়ের সংগ্রহে বেড়েই চলে। রূপেন প্রথমটা ভেবেছিল মূর্তিটা পাওয়া যাবে বুঝি। ঘরে ঢুকেই তার আশাভঙ্গ হয়েছিল, এখানে কিছুই নেই। তারপর সঞ্জয়কে এইসব হাবিজাবি কুড়োতে দেখে আর থাকতে না পেরে বিরক্তি চেপে রাস্তার দিকে তাকিয়ে রইল। সঞ্জয় এরকম পাগলামি করবে তা সে ভাবেনি। সঞ্জয় খুঁজেই চলেছে। ঘরগুলোর মেঝে এখনো সিমেন্ট হয়নি, মাটির ওপর পাথরকুচির স্তূপ। মাটিতে বসে পড়ে সেই পাথরকুচিগুলোই নাড়াচাড়া করে আর টুকটাক জিনিস পকেটে পড়ে। জিনিসগুলো কি মহর্ঘ বস্তু তা রূপেন আগেই দেখেছে। এখনো দেখে পাথরকুচির মধ্যে থেকে কি একটা তুলে নিয়ে সঞ্জয় জামার পকেটে চালান করে দিল। না, কতক্ষণ দেখা যায় এই ছেলে খেলা। বলে, কে খুঁজছো পাগলের মতো? শুভেনের সঙ্গেই তো তোমার দেখা হলো না। সঞ্জয় হামাগুড়ি দেওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত ছেড়ে বলে, চলো, এখানকার কাজ হয়ে গেছে। শুভেন বোধহয় বেরোলো, ওর সঙ্গে বিকেলে দেখা করব। এখন চলো, তোমার জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করে আসি। রূপেনের জ্যাঠামশাই গজেন্দ্র মল্লিক সাবেকি বাড়িতে থাকেন না, তবে খুব দূরেও নয়, এ পাড়া ও পাড়া। গজেন্দ্র তার আসল বাড়ি ছেড়েছেন বহুদিন। আসলে এ বাড়িটা তার শ্বশুরের বাড়ি। তার ছেলে ছিল না, মেয়েকেই বাড়িটা দিয়ে গিয়েছিলেন। গজেন্দ্র উঠে আসেন সপরিবারে। পৈতৃক বাড়িটায় থাকতেন বাকি 6 ভাই। আসা যাওয়া ভাব ভালোবাসা সব আছে। তার বড় ছেলেও ভালো চাকরি করতেন, মারা যান অ্যাক্সিডেন্টে। এখন 3 তলা বাড়ির 2টো তলায় ভাড়াটে থাকে। ওপরে থাকেন গজেন্দ্র নিজে, বিধবা পুত্রবধূ রমা, ছোট ছেলে সুহাস আর একমাত্র নাতি 12 বছরের বিকু। সঞ্জয় রূপেনকে জিজ্ঞাসা করে, সুহাস কি করে? কিছু না, যা আছে কাজকর্ম না করলেও চলে যায় বটে, তবে মনে হয় সুহাস বড় রকমের কিছু করতে চায়। কি রকম? তার ইচ্ছে ফিল্ম প্রডিউস করবার। সর্বনাশ! কি হলো? কিছু না, বলে যাও। তার নিজের ধারণা সে ইচ্ছে করলেই ভালো ডিরেক্টর হতে পারবে। ভালোই তো। দূর, আমি বলে কয় 2-1 জায়গায় পাঠিয়েছিলাম যাতে সহকারী হয়ে সত্যি সত্যি কাজটা শেখে, তাতে তার উৎসাহ নেই। এইভাবে কিছু হয় না। বড় জ্যাঠাও তাকে নিয়ে বড় অশান্তিতে আছেন। বাড়িতে সবাই ছিল, বিকু শুধু স্কুলে গেছে। গজেন্দ্র শুয়েছিলেন, মোড় ভারাক্রান্ত। রূপেনের প্রস্তাব শুনে দাউ দাউ করে জ্বলে উঠলেন। এই তোমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই। এখন আসল কাজ ছেড়ে যত বাজে তালে ঘুরছো। তোমাদের জন্যই আজ সিদ্ধিদাতা হাতছাড়া হয়েছেন। জানো না আমাদের বংশে নিষেধ আছে বাইরের কাজও কাছে কথা সব কথা বলবে না। তা না শুনলে আমার কথা কাগজে ছাপা হয়ে গেল একেবারে। সুহাসকেও বারণ করেছিলাম। সুহাস বাধা দিয়ে বলল, ওইসব কথা থাক না বাবা। তারপর রূপেনকে বলে, এই সময় বাবার মন মেজাজ ভালো নেই, তুমি তো জানো, ওকে না আনলেই পারতে। সে ইঙ্গিতে সঞ্জয়কে দেখায়। সঞ্জয় গন্ডারের চামড়া গায়ে দিয়ে নির্বিকারভাবে বসেছিল। সামান্য কথায় কিছু মনে করলে চলে না। সবাই যে অমরেন্দ্র মল্লিকের মতো ভালো মানুষ হবেন তা তো নয়। গজেন্দ্রর মেজাজ একটু উগ্র। ততক্ষণে অবশ্য গজেন্দ্র নিজেকে সামলে নিয়েছেন। একজন অতিথির সামনে উষ্মা প্রকাশ করায় একটু লজ্জাও পেলেন। সেটুকু ঢাকবার জন্য বললেন, না না বসো বাবা, বুড়ো হয়েছি, মেজাজ ঠিক রাখতে পারি না। রূপেন, তুমিও বসো। সঞ্জয় সময় নষ্ট করে না, তাকে তো গণেশ মূর্তির ইতিহাস জানতে হবে, সেই সঙ্গে গণপতি মল্লিকের কথা। বলে, আপনাকে আমি বেশিক্ষণ বিরক্ত করব না। অমরেন্দ্রবাবুর কাছে কিছু খবর পেয়েছি, এখন 2-4টে কথা জানতে চাই।
ওই গণেশ মূর্তিটা আপনাদের বাড়িতে এলো কি করে? গজেন্দ্র কথা বলবার আগেই সুহাস কথা বলে। তার চেহারা এবং ধরন ধারণ অনেকটা রূপেনের মতোই, তবে একটু চঞ্চল, দেখে মনে হয় দায়িত্ববোধ কম। সেটা খুব দোষের নয়, বাড়িতে ছোট ছেলেদের মধ্যে এরকম একটা ভাব দেখা যায়। সুহাস গজেন্দ্রর কনিষ্ঠ সন্তান। সে বলে, 200 বছর আগে মল্লিকদের ঊর্ধ্বতন সপ্তম কি অষ্টম পুরুষ গণপতি মল্লিক এনেছিলেন মূর্তিটা। কোথা থেকে? সঞ্জয় প্রশ্ন করে। উনি এদেশ থেকে দক্ষিণে গিয়েছিলেন ভাগ্য ফেরাতে, বোধহয় সুরাট কি বোম্বের ওদিকে। অনেকদিন পরে টাকা পয়সা ও মূর্তিকে নিয়ে ফিরে আসেন। খুব পয়মন্তর মূর্তি, ওর ভাগ্য ফিরিয়ে দিয়েছিল। এত কথা আপনি জানলেন কি করে? বাবার মুখেই শুনেছি। এই মূর্তির কথা জানতে আর কেউ কি আমাদের আগে এসেছিল? সুহাস একটু ইতস্তত করল। সঞ্জয় লক্ষ্য করল গজেন্দ্র এক দৃষ্টিতে ছেলের মুখের দিকে চেয়ে আছেন। তার মানে একটু খটকা লাগলো। সুহাস উত্তর দিল, হ্যাঁ, এক ভদ্রলোক এসেছিলেন ওই মূর্তিটার কথা জানতে। তখন বাবার মুখেই শুনি। কতদিন আগে? বছরখানেক হবে বোধহয়। বাঙালি? গজেন্দ্র হঠাৎ তীক্ষ্ণ সুরে বলেন, না, মারাঠি। সঞ্জয় চমকে ওঠে। এ সেই পালেকর না কালেলকর নয় তো? সে তাহলে খুঁজে খুঁজে ঠিক জায়গাতেই এসেছিল। প্রশ্ন করে, তার নাম কি? জানি না, গজেন্দ্র উত্তর দেন। সে মূর্তিটার খবর পেল কি করে? আমি না হয় কাগজে পড়ে এসেছি। গজেন্দ্র বললেন, সুহাস সঙ্গে করে এনেছিল তাকে। আমি তখনই বারণ করেছিলাম। এমনিতেই আমার ইচ্ছে ছিল না, তার ওপর লোকটা মারাঠি। একজন মূর্তি বিশেষজ্ঞ সেজে এর চেয়ে বেশি জিজ্ঞাসা করা যায় না। সঞ্জয় তাই অন্য কথা পারল। আচ্ছা, গণপতি মল্লিকের মৃত্যু হয় কিভাবে? হঠাৎ মারা গিয়েছিলেন। ঠাকুর ঘরে না রেখে মূর্তিটা আপনারা আয়রন সেফে রাখতেন কেন? ঘরের চারদিকে সঞ্জয় চোখ বুলায়। মামুলিভাবে সাজানো গতানুগতিক একখানা ঘর। একপাশে সেকেলে ধরনের পালঙ্ক, মাথার কাছে আয়রন সেফ, তাছাড়া একটা টেবিল, গোটা তিনেক চেয়ার, দুখানা মোড়া, তাকে টুকিটাকি জিনিস। দেওয়ালে পুরনো দিনের ঘড়ি। গজেন্দ্র বললেন, আমার বাবার নির্দেশ, তিনি নিজেও মূর্তিটা সিন্ধুকে রাখতেন। আচ্ছা, মূর্তিটার ভেতরে কি কিছু ছিল? অতিরিক্ত উৎসাহ নিয়ে সুহাস তার বাবার দিকে তাকায়। গজেন্দ্র অস্থির হয়ে ওঠেন। বিছানায় চাদরের ভাঁজটা দুবার খুললেন, টান টান করলেন, তারপর মুখ তুলে বললেন, আমি জানি না। কোনোদিন কিছু শোনেননি? বাবা বলতেন গজমতি আছে, খুলে বলেননি কোনোদিন। গজমতি? হ্যাঁ। সেটা কি জিনিস? গজেন্দ্রর মুখে কয়েকটা রেখা দেখা গেল। তারপর বললেন, আমি জানি না। সঞ্জয় একটু ভেবে নিয়ে বললে, আচ্ছা, আপনি কেন মূর্তিটা আপনার কাছে রাখতে চাইছিলেন না? আমি ওদের মুখে শুনেছি। সে ইঙ্গিতে রূপেনকে দেখায়। রূপেন বলে, হ্যাঁ, সেই দিন এ কথাই আমি শুনেছিলাম, আপনি বাবাকে বলছিলেন। গজেন্দ্র বললেন, ভয়ে। কিসের ভয়? চুরি যাওয়ার। তার মানে সে ভয় আপনার ছিল? হ্যাঁ, যখন ওই মারাঠি লোকটি এলো তখন থেকেই আমার মন বলছিল একটা দুর্ঘটনা ঘটবে। দুর্ঘটনা? আমাদের বাড়িতে মারাঠিদের নিয়ে একটা ভয়ের ব্যাপার আছে। সব কথা আমি জানি না,
আগে বিশ্বাসও করতাম না, এখন ভয় করে। আমার বড় ছেলের মৃত্যুর পর থেকে আমার মনের জোর কমে গেছে। পারিবারিক দুঃখের ঘটনাটি সমস্ত ঘরে যেন একটা ভিজে আস্তরণ বিছিয়ে দিল। বিশেষ করে বিধবা রমাদেবীকে দেখে গজেন্দ্র আরও দুঃখ পান। তিনি ঘরেই ছিলেন, শ্বশুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। মেয়ের মতো, মায়ের মতো যত্ন দিয়ে তিনি বৃদ্ধ শ্বশুর আর দুরন্ত ছেলে বিকুকে আগলে রেখেছেন। বললেন, ওইসব পুরনো কথা ভেবে মন খারাপ করছেন কেন বাবা? যা হবার তা তো হয়েই গেছে। না মা, আমি শুধু ভাবি এ হচ্ছে নিয়তির মার। ও যদি বোম্বে না যেত হয়তো এত বড় সর্বনাশ হতো না। আমাদের বংশের নিয়ম ও শুনল না। আপনাদের বংশে কি দক্ষিণে যাওয়া বারণ? সুহাস বলে, বাবার মুখে শুনেছি আমাদের পূর্বপুরুষেরা কেউ দক্ষিণে যেতেন না। রূপেন বলে, ও কথা শুনলে কি চলে? আমাকেও তো যেতে হয়েছে বারতিনেক ব্যবসার কাজে। আসলে দাদা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন বলেই এইসব ভয় আপনাদের মনে জেগেছে। বৃদ্ধ ক্লান্ত হয়ে বালিশে পুরোপুরি এলিয়ে পড়লেন। বললেন, তাই হবে বাবা, কিছু বুঝতে পারি না। বয়স হয়েছে, যাওয়ার সময় হলো। কিছু একটা যদি না হবে, আমার বাড়ি থেকে সবার চোখের সামনে থেকে সিদ্ধি দাদাকে চুরি করে নিয়ে গেল কে? প্রশ্নটা সকলকে বিঁধল। সত্যিই তো এর কোনো উত্তর নেই। গজেন্দ্রকে নমস্কার জানিয়ে সঞ্জয় উঠে পড়ে খাতাপত্র গুছিয়ে। বৃদ্ধকে আর কথা বলারও স্বাস্থ্যের পক্ষেও অনুকূল নয়। পাশের ঘরে এসে সঞ্জয় সুহাসের দিকে তাকায়, বলে, আচ্ছা, সেই ভদ্রলোকের সঙ্গে আপনার দেখা হলো কোথায়? কোন ভদ্রলোক? মারাঠি ভদ্রলোক, পালেকর না কালিলকর কি যেন। ইচ্ছে করেই সঞ্জয় পদবি দুটো যোগ করে। পালেকর বোধহয় গুজরাটিদের পদবি, মুরুককে কাজ হলো নিমেষে। সুহাস বলে, না না, মনোলিকর। বলেই মুখটা আচমকা ফ্যাকাশে হয়ে গেল। আড়ষ্ট হয়ে বলল, আপনি কি করে জানলেন? সঞ্জয় মনে মনে ভাবে, যাক, নামটা পাওয়া গেল। নানা সাহেব কি নানা ফরনাবিশ যে বলেনি এই রক্ষে। হেসে বলে, দেখতেই তো পাচ্ছেন অনেক খবর রাখি। হাসলে সঞ্জয়কে ভালো দেখায়। এ কথা বলতো তার বন্ধুরা, কিন্তু সুহাস আরও ম্লান হয়ে বসে পড়ে একটা চেয়ারে। বলে, আপনি কে? এ ঘরে রূপেন আসেনি। সে জ্যাঠামশাই ও রমার সঙ্গে কথা বলছিল। সে আসার আগেই সঞ্জয় বলে, ওই ভদ্রলোক কবে এসেছিলেন আপনার কাছে? তার কণ্ঠে ব্যঙ্গের সুর। সুহাস বলে, রূপেন কি তার ভাইয়ের অপরাধের বোঝা অন্যের ঘাড়ে চাপাবার জন্য আপনাকে লাগিয়েছে? সুহাসের চেহারাটা কোণঠাসা বেড়ালের মতো ভয়ঙ্কর দেখালো। তার মানে? সঞ্জয় অবাক হয়ে বলে, সত্যি সে এই কথা শুনবে আশা করেনি। রূপেন কি তাকে সব কথা বলেনি?